ধীরপায়ে সিঁড়ি ডিঙিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে নিজ বেডরুমে এলো। গায়ের ঘামে ভেজা শার্ট মেঝেতে ছুঁড়ে মেরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এরপর মাথার পেছনে দুই হাত রেখে ছাদের উল্টো পিঠে সিক্ত নজর বুলিয়ে সারফারাজ বলে উঠল, তুমি কোথায় আম্মু? এবারও কি খালি হাতে ফিরতে হবে আমাকে? এত যন্ত্রণা কেন বিধাতা আমার কপালে লিখে রেখেছে? আমার জন্মই কি তবে পাপ? নীলজের চোখ উপচে জল গড়াতে চায় সারফারাজের, কিন্তু সারফারাজ কঠিন শ্বাসিয়ে তাদের রুখে দেয়। এরপর উঠে বসে বিছানা থেকে সারাদিনের ক্লান্তি দূর করতে চলে যায় শাওয়ার নিতে। শীতল জলধারা কি পারবে শরীর আর মনের সমস্ত ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে দিতে। রাত 9টার দিকে অভিরূপ এলো। স্বেচ্ছায় আসেনি, সারফারাজের কল পেয়ে এসেছে। সঙ্গে এনেছে বিদেশি দামি ড্রিঙ্কস। সারফারাজ চেয়েছে, যখন মন মেজাজ বিক্ষিপ্ত থাকে তখন নিজেকে শান্ত করার জন্য এই অ্যালকোহলকেই বেছে নেয় সারফারাজ। অভিরূপ যখন সারফারাজের কক্ষে এলো তখন খোলা আকাশে দৃষ্টি মিলে বারান্দায় ডিভানে এক ধ্যানে বসেছিল সারফারাজ। হাতে ড্রিঙ্কসের কাচের বোতল ছোট কর্নার টেবিলে রেখে গলা খাকারি দিল অভি। অভির গলার স্বর নড়েচড়ে উঠল সারফারাজ। এরপর হাত বাড়িয়ে বলল, দে। অভিরূপ বোতল এগিয়ে দিতেই দাঁত দিয়ে ছিপি খুলে ঢক ঢক করে গলায় চালান করে চোখ মুখ কুচকে ডিভানে হেলান দিল সারফারাজ। ঝাঁঝালো তিতকুটে স্বাদ মুখের সাথে অ্যাডজাস্ট হতেই পুনরায় চুমুক বসালো। অভিরূপ এহেন দৃশ্যে তপ্ত শ্বাস ফেলে বলল, আর কতদিন? আজীবন। চট করে নিঃশব্দ গলায় উত্তর করল সারফারাজ। এরপর পুনরায় বলে উঠল, আমার জন্মই আজন্মের পাপ অভি। লাইফ আমাকে নিয়ে কঠিন খেলছে। কখন কোথায় চেকমেট হচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধু গুটির মতো ঘর বদল করে দৌড়ে চলছি। অভিরূপ এক দৃষ্টিতে সারফারাজের করুণ মুখখানা দেখল। এরপর বলল, রূপকথা কি জড়িয়ে নেই জীবনে? ভালো থাকবি। মেয়েটা নিখাত ভালোবাসে তোকে। ওর চোখ থেকে এমনটাই মনে হচ্ছে আমার। অভির কথায় তাচ্ছিল্য হাসল সারফারাজ। এরপর ধরা গলায় বলল, নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নিতে বলছিস? এইটুকু ছোট বাচ্চা একটা মেয়ে, সুন্দর ভবিষ্যৎ ওর। সেই ভবিষ্যৎ নষ্ট করবার কোনো অধিকার আমার নেই। অভিরূপ আর কিছু বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলে এলো ঘর ছেড়ে বাইরে। সারফারাজ একা সময় কাটাতে পছন্দ করে এমন দুঃখের মুহূর্তে। তার মতে একাকী নির্জনে দুঃখ বিলাস করা যায় গভীর করে। মাঝে মাঝে হৃদয় পোড়াতে খুব ভালো লাগে তার। অভিরূপ চলে যেতেই আরও একটা বোতল ধরল সারফারাজ। মুহূর্তেই দুটো বোতল সাবার করে একের পর এক সিগারেট ফুঁকল। নিকোটিনের ধোঁয়ায় ইচ্ছে মতো নিজেকে পুড়িয়ে ঢল ঢল শরীরে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় কত তা জানা নেই সারফারাজের। ঝিঝি পোকার হাঁক বুঝিয়ে দিচ্ছে এখন গভীর রাত। সারফারাজ সেসব তোয়াক্কা করে গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। এলোমেলো হাতে গাড়ির স্টার্ট দিয়ে স্টিয়ারিং খুঁড়িয়ে ছুটল অজানা কোথাও। কোন পথ দিয়ে কিভাবে ড্রাইভ করে সারফারাজ চলল তার কোনো জ্ঞান রইল না। এদিকে রূপকথা রক্ষীপটে এক ফোঁটা ঘুম ধরা দিল না। অশান্ত হৃদয় নিয়ে খোলা ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাইরে হিমশীতল বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের তোড়ে গায়ে কাটা দিল রূপকথার। দুই হাতে নিজেকে জড়িয়ে খোলা আকাশে ফের দৃষ্টি পাতল রূপকথা। ভেতর থেকে কেমন আত্মচিৎকার ধেয়ে আসছে, কিন্তু গলা চিরে বেরোতে পারছে না। হঠাৎ গাড়ি ব্রেক কষার শব্দের সামনে দৃষ্টি স্থির করল রূপকথা। কালো রঙা রোলস রয়েস এসে থেমেছে আমজাদ হায়দারের প্রকাণ্ড বাড়ির আঙিনায়। অল্প সময় পর সে গাড়ি থেকে ঠুলতে ঠুলতে নামল সারফারাজ। আবছা আলোয় তার মুখভাব বোঝা গেল না। যখন গাড়ির হেডলাইটের সামনে এসে দাঁড়ালো সারফারাজ, তখন তার কাতর মুখশ্রী নজরে এলো। রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করল সারফারাজের মনোভাব। গাড়ির সামনে দাঁড়িয়ে বেলকনি দিকে তাকিয়ে বুক চাপড়ে ঘোর লাগানো গলায় সারফারাজ উচ্চস্বরে ডেকে বলে উঠল, বুকের এইখানটায় খুব যন্ত্রণা হচ্ছে রূপকথায়। বুক পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। কলিজাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। একবার এইখানটায় মাথা রেখে আগুনটা নিভিয়ে দেবে। জ্বলুনি কমলেই চলে যাব, প্রমিস। অধিক নেশায় দাঁড়িয়ে থাকতে পারছে না সারফারাজ। এদিক সেদিক হেলে পড়ে যাচ্ছে সে। তবু নিজেকে সামলে পুনরায় বলে উঠল, নেশাটা খুব ধরেছে, কিন্তু বুকের আগুন নেভাতে পারছে না। ডেটলেস অ্যালকোহল, সব দোষই অভিটার। ওকে শাস্তি দেব পরে। আগে বলো, রাখবে এই বুকে মাথা? চলে যাচ্ছে বড় বুক, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। উপশম করবে আমার বুকের এই যন্ত্রণা? পূব আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে নিঃশব্দে। মেঘের ঘন কালো আস্তরণ ধীরে ধীরে জলের ন্যায় বিস্তৃত লাভ করছে পুরো আকাশ জুড়ে।
থোকা থোকা মেঘ রাশিক্ষীণ ঝাপসা আলো বিলিয়ে দেয়া রূপালী চাঁদকে গভীর মমতায় ঢেকে নিল। মুহূর্তে গগন কাঁপিয়ে ঝরঝর শব্দে ঝরে গেল হিমধারা। সারফারাজ একটু চমকালো না হঠাৎ জল স্পর্শে। সে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ব্যালকনির দিকে। রূপকথা সারফারাজের ঝাপসা নীল চোখ জোড়ায় দৃষ্টি রেখে অভিমানে ঠায় দাঁড়িয়ে রয়েছে। মনে কোনো দ্বিধা সংশয় কিচ্ছুটি নেই, শুধু অল্প পরিমাণ অভিযোগ আর অনুযোগ। সারফারাজের উন্মুক্ত শক্তবক্ষে বর্ষণধারা আছড়ে পড়ছে সমানতালে। সেগুলোর উপরে রূপকথার সামান্য ঈর্ষা হলো বোধহয়। বাঁকা চোখে সারফারাজের লোভহীন প্রশস্ত বুক একবার নজর বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, ওই বুকে আমি আরো আগুন জ্বালিয়ে পুড়ে কয়লা বানিয়ে দেব। বৃষ্টির জলের সাহস কত? ঘন বৃষ্টির ঝিরিঝিরি ধারা ভেদ করে এবার আর রূপকথার মায়াবী মুখশ্রী দেখতে পেল না সারফারাজ। নেশায় পুরো শরীর মাথা ঠুলছে। ঝাপসা চোখে বৃষ্টির জলের পানে তাকিয়ে বুক চেপে ধরে সারফারাজ এলোমেলো গলায় বলে উঠল, ওই বুকে আমি আরো আগুন জ্বালিয়ে পুরো কয়লা বানিয়ে দেব। বৃষ্টির জলের সাহস কত? শালার হৃদয়ের আগুনটা বৃষ্টির জলেও নিভে না, কি কঠিন দহন। টলতে টলতে ভেজা আকিনার ঘাসের উপরে হাঁটু মুড়ে বসে গেল। এরই মাঝে বিকট শব্দে বাজ পড়ল। তাতে সারফারাজ তাচ্ছিল হেসে বলল, বুকের ভেতরের হাহাকারের আওয়াজ বাইরে পর্যন্ত তর্জন গর্জন করে শব্দ তুলছে। পাঁজরের নিচে এতই যন্ত্রণা বুঝি? সারফারাজকে পড়ে যেতে দেখে আর অভিমান করে দাঁড়িয়ে থাকতে পারল না রূপকথা। সদর দরজা খোলা, বৃষ্টির জল ঠেলে দৌড়ে এলো সারফারাজের সামনে। এরপর মিহিস্বরে ডাকলো, সারফারাজ। সারফারাজ রূপকথার ডাক শুনে উপরে মাথা তুলে তাকালো। এরপর গাড়ির ফ্রন্ট বাম্পারের ভর দিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির জলে রূপকথার কাদসম চুলগুলো লেপ্টে আছে। চোখ মুখ সদ্য প্রস্ফুটিত শিশির স্নানে ভেজা গোলাপের ন্যায় ঠেকল সারফারাজের কাছে। রূপকথার স্বর্গীয় রূপে মন্ত্রমুগ্ধের ন্যায় রূপকথার দিকে ঝুঁকে দাঁড়ালো সারফারাজ। এবার দুই হাতের আঁচলায় রূপকথার কোমল মুখশ্রী ধরে কম্পিত গলায় বলল, দ্য রিয়েল প্রিন্সেস অফ ফেয়ারি টেল। রূপকথা সারফারাজের চোখের দিকে তাকিয়ে ভারী স্বরে শুধালো। তুমি মদ খাও? সারফারাজ মাথা ঝাঁকালো। এরপর ব্যথাতুর মুখে বলে উঠল, বুকের এইখানটায় অনেক অনেক যন্ত্রণা রূপকথা। সেই যন্ত্রণা কাউকে বলা যায় না। এই যে কোটি কোটি টাকার গাড়ি, এই যে গায়ের দামি পোশাক, টাকা পয়সা, রাজত্ব, কোনো কিছুই বুকের এই যন্ত্রণা কমাতে পারে না। দগদগে হৃদয়ে খালি ছটফট করে, কেউ খোঁজ রাখে না। রূপকথার মায়া হলো সারফারাজের জন্য। সে আলগোছে সারফারাজের বুকে মাথা ছুঁয়ে শুধালো। এবার বোকার মতো অল্প হাসলো সারফারাজ। এরপর ধরা গলায় বলল, আরাম লাগছে। রূপকথা সারফারাজকে শক্ত হাতে জড়িয়ে অভিমানী গলায় বলল, কাল কষ্ট দিয়েছিলে কেন? আমি খারাপ মানুষ তাই? তুমি খারাপ। আমি মনস্টার, দৈত্য, দানব, উশৃঙ্খল পশু। রূপকথা সারফারাজের ঠোঁটে সরু আঙ্গুলি চেপে ধরে বলে উঠল। পচা কথা বলে না। ঠোঁটে রূপকথার আঙ্গুলের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল সারফারাজ। হৃদগতি তেজ হলো 3 গুণ হারে। বুকের খাঁচা ভেঙে এই বুঝি হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে। রূপকথার হাতের কবজিতে চেপে ধরে সারফারাজ নিঃশক্ত গলায় বলল, আমি পাপী, আমি আর মানুষ নেই রূপকথা। আমার কাছে এসো না। পাপের তাপে তুমিও পুড়ে যাবে। জানো না, কেউ মরে পাপে, কেউ তাপে। রূপকথা শক্ত ঠোঁটে বলল। তুমি এসেছো সারফারাজ? রূপকথা চট করে করা উত্তরে অল্প বাঁকা হাসল সারফারাজ। এরপর বলল, বেশ বড় হয়ে গেছো তাই না? বড়দের মুখে মুখে কথা বলো। রূপকথা সারফারাজের বুক থেকে মাথা তুলতে চাইল। সারফারাজ ঠেসে ধরে বলে উঠল, আগুন নিভে অঙ্গার থেকে ধোঁয়া উঠছে, আর কিছু সময় পর ধোঁয়া থেমে যাবে। রূপকথা সারফারাজের পুরুষালী গন্ধ আর নিকোটিনের গন্ধে চোখ বুজে বলে উঠল, সিগারেট ফুঁকেছো? অনেক। কেন? মাঝে মাঝে নিজেকে পোড়াতে শান্তি লাগে, কিন্তু আমার সেই শান্তি বিনষ্ট করছো তুমি। ঠিক পস্তাবে। পস্তাতে চাই আমি? বোকা মেয়ে, নিস্তার পাবে না আমার হাত থেকে। আমি নিস্তার চাই না। রিয়েলি? সারফারাজ অবাক চোখে রূপকথাকে দেখল। এরপর বলল, সময় নাও। রূপকথা চোখ বুজে প্রত্যুত্তর করল, 12টা বছর সময় নয় কি, নাকি তোমার নাগাল পেতে আরো যুগ যুগের প্রতীক্ষা প্রয়োজন? সারফারাজ জবাব দিল না, শুধু বলল, আমি সত্যিই পাপী। পাপ ধুয়ে দেবার দায়িত্ব আমি নিতে চাই।
সারফারাজ বুক থেকে সরিয়ে দুই কাঁধে চেপে ধরে রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলে উঠল, ভালোবাসা আমি বুঝি না, আমার কাছে হিংস্রতা ছাড়া আর কিছুই নেই রূপকথা। আবেগে গা ভাসিয়ে ভুল করছো তুমি, পরে কাঁদবে। রূপকথা ধীর লয়ে বলল, সেই কান্নার জল যদি তোমার বুকের আগুন নেভাতে পারে তবে আমি আজীবন কাঁদতে রাজি। শীতল বাতাস আর বৃষ্টির ভারী ধারা রূপকথার শরীরে কাঁপন তুলল, সেই সাথে তীর তীর করে কেঁপে উঠল গোলাপি ঠোঁটজোড়া। সারফারাজ অবাক চোখে এহেন মোহনীয় দৃশ্য উপভোগ করল। এরপর বুক চেপে ধরে বলল, আমাকে যেতে হবে রূপকথা, বুকের কন্ডিশন শোচনীয়। রূপকথা উদ্বিগ্ন চোখে বলল, ব্যথা হচ্ছে? না, বাসনার তাড়না হাতুড়ি পেটাচ্ছে, ওসব তুমি বুঝবে না। বলেই রূপকথাকে ফেলে গাড়িতে উঠে বসলো সারফারাজ। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জানালার কাজ নামিয়ে উঁচু আওয়াজে বলল, আমি মরে গেলে আমার ছায়াও কিন্তু তোমার পিছু ছাড়বে না। ভেবে চিন্তে ডিসিশন নিও, পরে কিন্তু মুক্তি পাবে না। বলেই গাড়ি হাঁকালো সারফারাজ। রূপকথা ঠোঁট টিপে হেসে বলে উঠল, পাগল একটা। সারফারাজের গাড়ি দৃষ্টিসীমানা থেকে মিলিয়ে যেতেই ভেজা শরীরে পা টিপে ঘরে ঢুকে দরজা আটকে দিল রূপকথা। এরপর পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে ঢুকলো। কক্ষে বিছানার উপরে নেলিকে দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। বোকা নেলি কেমন চতুর চোখে রূপকথার পানে তাকিয়ে আছে। রূপকথা নেলিকে দেখে ভয়ার্ত মুখে শুধালো। ঘুমাসনি? নেলি মাথা দুলিয়ে বলল। রূপকথা অল্প করে উত্তর দিল, হুম। বললি জানি না। বালিশের তলায় বন্দুক রাখে ওই ছেলে, নিশ্চয়ই সাধারণ মানুষ বালিশের তলায় বন্দুক রেখে ঘুমাবে না, তাই না? নেলি ও খারাপ মানুষ, সেটা স্বীকারোক্তি দিয়েছে আমার কাছে, কিন্তু আমি ওকে ফেরাবো, তুই দেখিস। নেলি তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, মামা মামি কষ্ট পাবে রূপকথা, তুই ভুল পথে হাঁটতে চাইছিস। রূপকথা কোনো উত্তর না দিয়ে শুকনো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝটপট কাপড় পাল্টে বেরিয়ে নেলিকে আগের জায়গাতেই পেল। হয়তো উত্তর শোনার আশায় অপেক্ষা করছে নেলি। নেলির ভাবভঙ্গি বুঝতে পেরে রূপকথা নিচু গলায় বলল, সারফরাজের সাথে আমার বন্ধন একদিন দুদিনের নয় নেলি। ও আমার কোনো ক্ষতি করবে না এবং হতেও দেবে না। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি। নেলি আর কথা বাড়ালো না, শুধু অবিশ্বাসের গলায় বলল, বেস্ট অফ লাক। নেলি চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল রূপকথা। এরপর শীতল শরীর উষ্ণ করার উদ্দেশ্যে কাঁথা গায়ে জড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, তুই কি করে বুঝবি নেলি সারফরাজের বুকে আমি কতটা শান্তি পাই? ওটা যে আমার নিরাপদ আশ্রয়স্থল। বাবা মা হারানোর পর ওখানেই তো আমার বাস ছিল। সে যে আমাকে আগলে নিতে জানে। সকালে বেশ দেরিতে ঘুম ভাঙল সারফারাজের। ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল সারফারাজ। এরপর স্ক্রিনের সময় দেখে নিল, বেলা প্রায় মধ্য দুপুর। এরপর একবার আজকের তারিখটা পরখ করল। আলগোছে হাতের ফোনটা বালিশের পাশে রেখে চোখ বুজে শটান হয়ে শুয়ে রইল কিছু সময়। এরপর পুনরায় ফোন হাতে নিয়ে অভিরূপকে মেসেজ পাঠালো। দুপুর 1:30টার ফ্লাইটে লুইস আর ইয়ং ল্যান্ড করবে, প্লিজ রিসিভ করে নিস ওদের। ছোট বার্তাখানা পাঠিয়ে উপর হয়ে বালিশে মুখ গুজল। ঝাপসা এলোমেলো স্মৃতিপটে গত রাতের মুহূর্ত ধরা দিল। অনন্য ভালো লাগায় পাশে বালিশে চেপে ধরল সারফারাজ। এরপর ঘুম জড়ানো গলায় নিজেকে নিজেই শুধালো। সিরিয়াসলি? ভেতর থেকে আসা উত্তরে লাজুক হাসল সারফারাজ। এরপর বালিশে কয়েকটা পাঞ্চ মেরে ভাঙা গলায় বলে উঠল, কি সাংঘাতিক বিচ্ছু মেয়ে, আমাকে কুপকাত করে তবেই ক্ষান্ত হলো। ঘড়ির কাঁটা তরতর করে আরো খানিক সময় গড়ালো। আর শুয়ে থাকতে পারল না সারফারাজ, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। এরপর চলে গেল ফ্রেশ হতে। মেডিকেল কলেজের ফার্স্ট ডে থাকায় সকালবেলা ক্লাসে অ্যাটেন্ড করার জন্য না খেয়েই চলে এসেছে নেলি আর রূপকথা। দুপুরের আগেই খিদে তালগোল পাকিয়ে গেল নেলির। ক্যান্টিন থেকে দ্রুত অল্প কিছু খেয়ে ফিরে আসলো লাইব্রেরিতে। এরপর মেডিকেল সায়েন্সের উপরে লেখা একটা বই নিয়ে নড়াচড়া করলো রূপকথা। প্রথম দিনের জন্য সবকিছুতেই এমন এক্সাইটমেন্ট কাজ করলো তার ভেতর। নেলি রুটিন চেক করে রূপকথার উদ্দেশ্যে বলে উঠল, পরের ঘন্টায় ক্লাস আছে। রূপকথা ভাবুক হয়ে শুধালো, কি ক্লাস? ফিজিওলজি। রূপকথা আর কিছু শুধালো না, কিন্তু নেলি মন মরা হয়ে রইল। রূপকথা নেলির দিকে তাকিয়ে শুধালো। মন খারাপ কেন? কলম কামড়াতে কামড়াতে নেলি উত্তর করল, দুটো ক্লাস করলাম, একটাতেও কোনো ইয়াং হ্যান্ডসাম ডক্টর দেখলাম না। যা দেখলাম সব ঘাটের মরা। অথচ গল্পের উপন্যাসে বা মুভিতে কি সুন্দর সুন্দর ডক্টর লেকচারার
দ্যাট মোটটাই পানিশি হয়ে গেল। রূপকথা নীলির ভাবনায় কপাল কুঁচকে শুধালো। পড়তে এসেছিস নাকি জামাই খুঁজতে? নীলি বাঁকা চোখে রূপকথার পানে তাকিয়ে বলে উঠল। নিজে তো একটা জুটিয়ে নিয়েছো, এজন্য আমার মতো সিঙ্গেল মানুষের ব্যথা বুঝতে পারছো না। রূপকথা হাত ঘড়িতে একবার সময় বুলিয়ে বলল। চল, নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীলি ঠোঁট উল্টে মন খারাপের ভং করে উঠে রূপকথার পিছু পিছু হাঁটলো। এরপর ক্লাসে ঢুকে মাঝখানের আসনে বসলো। ক্লাসে সবাই যখন এটা সেটা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখন হেলে দুলে একজন প্রফেসর এলেন। তাকে সম্মান প্রদর্শন করে নীলি কপাল চাপড়ে বলল। এত পড়বে অলরেডি ঢুকে গেছে রে রূপকথা। রূপকথা দাঁত পিষে চোখ গরম করে নীলির এহেন বেফাঁসে কথায় ফিজিওলজি লেকচারার নিজের নাম পরিচয় দিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল। বলেই বেরিয়ে গেলেন এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ চলে যেতে ক্লাস জুড়ে শোরগোল সৃষ্টি হলো। সেই শোরগোলকে আরও 2 ধাপ বাড়াতে ভেতরে প্রবেশ করলো লম্বা চওড়া অত্যাধিক ফর্সা সুদর্শন এক যুবক। তাকে দেখে পুরো ক্লাসের মেয়েরা যেন জ্ঞান হারানোর উপক্রম হলো। যুবক সকলের উদ্দেশ্যে গম্ভীর ভারী গলায় বলে উঠল। Let's get introduced first. I'm Dr. Rudra Chaudhary. ক্লাস জুড়ে সকলের দৃষ্টি শান্ত স্থির। সামনে দাঁড়ানো স্বপ্নের পুরুষের ন্যায় অধিক সুদর্শন লেকচারারকে দেখে ক্লাসের মেয়ে স্টুডেন্টগুলো পলক ফেলতে ভুলে গেছে যেন। উপস্থিত ছেলেরাও ফিসফিস করে এটা সেটা বলছে, কিন্তু এসবের ধার যেন ধারল না রুদ্র। সে তার গাম্ভীর্য আর রহস্য অটল রেখে সাদা শার্টের হাতে কোনোই অবধি গুটিয়ে হোয়াইট বোর্ডে খচখচ করে মার্কার দিয়ে লিখল। Fight or flight response. লেখাটি লিখে শেষ করে সামনে ফিরল রুদ্ররাজ। ঠোঁটে ঠান্ডা হাসি, গাঢ় আকাশি চোখে ইন্দ্রজালের খেলা। রুদ্র পুরো ক্লাস জুড়ে একবার চতুর নজর বোলালো। ক্লাসের কেউ ঠোঁট টিপে ড্যাব ড্যাব করে তাকে দেখে চলছে, কেউ ডায়েরির আড়ালে চোখ রেখে গোপনে নিঃশব্দে তাকে পরখ করছে। এসব দৃশ্যে রুদ্র কোনো প্রকার হেলদোল দেখালো না। তার চোখ যেন অন্য কিছু খুঁজে চলেছে ক্লাস জুড়ে। এদিকে নীলি রুদ্রের চোখের মণিতে খেই হারিয়ে ক্যাবলাকান্তের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এমন বেহায়া দৃশ্যে রূপকথা নীলির হাতে চিমটি কেটে বলে উঠল। এই লোকটা ট্রেনে একই কেবিনে এসেছে আমার সাথে। ওনাকে এক একদিন এক এক রূপে দেখে অবাক হচ্ছি আমি। বলেই গোপনে নিজের ফোন বের করে ছবি তুলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই ভরা ক্লাসে গমগমে আওয়াজে রুদ্র আঙ্গুলি ইশারা করে বলে উঠল। Hey you, in the third row. রুদ্রের গলার স্পষ্ট আওয়াজে কেঁপে উঠল রূপকথা। ফোন লুকিয়ে সম্মুখের লেকচার টেবিলের পানে তাকাতেই রুদ্র মাথা ঝাঁকিয়ে বলে উঠল। When someone. রুদ্রের আঙ্গুলি নির্দেশে রূপকথা চারপাশে বেকাবু তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রূপকথার পানে ক্লাসের সকল মেয়ে তাকিয়ে রইল। নতুন প্রফেসর আসতে না আসতেই নতুন ক্লাসে কি প্রশ্ন করতে পারে এই মেয়েকে তা যেন কারো মাথায় ঢুকলো না। 2 আঙ্গুলে মার্কারটাকে বেশ কায়দা করে খোঁড়াতে খোঁড়াতে রূপকথার সামনে এসে দাঁড়ালো রুদ্র। এরপর অল্প ঝুঁকে অদ্ভুত গলায় শুধালো। When someone faces unexpected danger, like losing the only person they love, which nervous system takes over first? রুদ্ররাজের অদ্ভুত প্রশ্নে রূপকথা অবাক চোখে রুদ্রের কঠিন হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে রইল। রুদ্রের চোখ দুটোতে কেমন চতুরতার খেলা, ঠোঁটে ঠান্ডা হাসি, চাহনি নির্লিপ্ত অথচ গভীর। রূপকথা ফার্স্ট ক্লাসে এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল। সে এসবের উত্তর জানে না। ফার্স্ট বই কিনে কৌতূহলবশত 2-3 চ্যাপ্টার রিডিং পড়েছিল, সেখানে এমন অধ্যায় পড়েছে বলে মনে পড়ে না। তবুও মস্তিষ্ক ঘেটে কিছু মনে করবার চেষ্টা করল রূপকথা। এরপর ফট করে বলে উঠল। আই থিঙ্ক সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম স্যার। রূপকথার উত্তরে রুদ্র মাথা ঝাঁকিয়ে বলল, বলেই হাততালি দিল। পুরো ক্লাসের মেয়েগুলো কেমন ঈর্ষান্বিত চোখে দেখতে লাগলো রূপকথাকে। রুদ্রের হাততালিতে রূপকথার মনে কোনো আনন্দ হলো না, বরং অচেতন অজানা এক ভয় এসে বুকের মাঝে হানা দিল। রূপকথার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে গাম্ভীর্য গলায় নাটকীয় ভঙ্গিতে রুদ্র বলে উঠল। এক্স্যাক্টলি। এমন সিচুয়েশনে পড়লে আমাদের হৃদয়ের গতি তেজ হয়, নিঃশ্বাসের গতি বেড়ে যায়। মনে হয় এই বুঝি প্রাণ গেল, রাইট? সেই সাথে চিবুক গড়িয়ে ঘাম গড়ায়, বাট মিস। কথাটি বলে রূপকথার পানে বাঁকা চোখে তাকিয়ে রইল রুদ্র। রূপকথা রুদ্রের চাহনির মানে বুঝতে পেরে মাথা নত করে প্রত্যুত্তর করল।
রূপকথা। রূপকথা চৌধুরী। রুদ্র স্মিত হেসে বলল, ব্রিলিয়ান্ট, নাইস নেম। তো মিস রূপকথা, টেল মি ওয়ান থিং, হ্যাভ ইউ এভার ফেল্ট দ্যাট সিচুয়েশন রিসেন্টলি? রুদ্রের তীর্যক প্রশ্নে কেমন কেঁপে উঠল রূপকথা। মানুষটার কথাবার্তা তার মোটেও ভালো লাগছে না। এত এত স্টুডেন্টের ভিড়ে রূপকথাকেই কেন এসব জিজ্ঞেস করছে এই রুদ্ররাজ? এদিকে রূপকথার পানে তাকিয়ে ঠোঁট টিপে হেসে চলেছে ক্লাসের মেয়েরা। রূপকথার নাজেহাল চেহারা দেখে তারা যেন বেশ আনন্দ পেল। রূপকথা রুদ্রের পানে তাকিয়ে ইতস্তত করে নিভু গলায় বলল, ক্যান আই সিট? রুদ্র গম্ভীর গলায় উচ্চস্বরে বলল। রূপকথা রুদ্রের ধমকে কেঁপে উঠে ভীত মুখে একবার রুদ্রের পানে নজর বুলালো। রূপকথার ভীত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে রুদ্র বলে উঠল। জাস্ট কিডিং, প্লিজ সিট ডাউন। রুদ্রের এহেন আচরণ কেমন অদ্ভুত লাগলো রূপকথার। রুদ্রের সারোহের সাথে ক্লাসের মেয়েগুলো শব্দ করে হেসে উঠল। ফার্স্ট দিনে এমন নাস্তানাবুদ হয়ে চোখ ফেটে জল এলো রূপকথার। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বসে গেল রূপকথা। রূপকথার পানে তাকিয়ে রুদ্র ঠোঁট কামড়ে মনে মনে বলে উঠল, আই উইল বার্ন এভরিথিং ইউ লাভ ডিয়ার সারফারাজ। তোর চোখের যেই আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিস সেটার উত্তাপহীন ছাই দেখতে চাই আমি, এবং সেটা খুব শীঘ্রই। কলেজ ছুটির পর বিষণ্ণ মুখে বেরিয়ে এলো রূপকথা। ডেলি বিভিন্ন কথা বলে রূপকথাকে হ্যাপি করতে চাইল, কিন্তু রূপকথার মন ভালো হলো না। ক্লাস শেষ করে রুদ্ররাজ চলে যেতেই ক্লাসের মেয়েগুলো রুদ্ররাজ আর রূপকথাকে কটাক্ষ করে ঠ্যাস দিয়ে নানান কথা বলেছে। বুদ্ধির জোর না থাকলেও রূপের জোরে ঠিক সুদর্শন ডাক্তারকে নিজের দিকে টেনে নেওয়া যায়। মেয়েদের এমন কুরুচি মন্তব্যে রূপকথা কোনো প্রতিবাদ করেনি, শুধু দ্রুত পদে ক্লাস ত্যাগ করেছে। ডেলিকে নিয়ে বাইরের গেটে আসতেই সারফারাজকে দেখা গেল। গাড়ির সামনে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রূপকথাকে দেখতে পেয়ে দ্রুত হাতে সিগারেট ফেলে পায়ে পিষে মুখে হাসির রেখা টেনে এগিয়ে এলো। এরপর শুধালো, মন ভার কেন? রূপকথা সারফারাজের দরদ ভরা স্বরে ফুপিয়ে কেঁদে উঠল। রূপকথার কান্নায় সারফারাজ শক্ত গলায় শুধালো, কে কি করেছে? কোনো ছেলে টিজ করেছে? কেউ ফ্রেশার হিসেবে র্যাক দিয়েছে? সারফারাজের উৎকণ্ঠা দেখে ডেলি অবাক হলো। সারফারাজ উত্তরের প্রতীক্ষায় রূপকথার হাত চেপে ধরে পুনরায় ভয়ানক গলায় শুধালো, হুজ দ্যাট বাস্টার্ড? রূপকথা চোখের জল মুছে সারফারাজের চোখের পানে তাকালো। রূপকথার অসহায় দৃষ্টি বুঝতে পেরে সারফারাজ বলল, গাড়িতে এসো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রূপকথা সারফারাজের পাশের সিটে বসলো আর ডেলি ব্যাক সিটে বসে মাথা নিচু করে রইল। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে সারফারাজ রক্তহীন করা গলায় বলল, কে কি বলেছে রূপকথা? জাস্ট টেল মি হিজ নেম। কত বড় কলিজাওয়ালা দেখতে চাই। রূপকথা সারফারাজের পানে তাকে ভয়ার্ত গলায় বলে উঠল, ডক্টর রুদ্ররাজ। রুদ্ররাজ নাম শুনে সারফারাজের চোয়াল কেমন শক্ত হয়ে উঠল। নীল চোখজোড়া মুহূর্তে অগ্নিবর্ণ হলো, সেই সাথে ফুলে উঠল ঘাড় আর কপালের নীল শিরা। অধিক ক্রোধে নাকের পাতা আর থুতনি কেঁপে উঠল সারফারাজের। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, তবুও নিজেকে সামলে নিয়ে শোধালো, কি বলেছে? রূপকথা একে একে প্রত্যেকটি ঘটনা সারফারাজকে খুলে বলতেই সারফারাজ ফোন বের করে ডায়াল করলো একটা নাম্বারে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সারফারাজ গর্জে ওঠা গলায় বলে উঠল। ওপাশ থেকে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি ভাষায় ব্রাউনি কিছু বলল, কিন্তু কানে তুলল না সারফারাজ। সে থমকে বলে উঠল, জাস্ট শাট আপ, আই এম অলরেডি ডান লিসেনিং। বলেই ফোন কেটে দিল সারফারাজ। এরপর সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভুল মানুষের সাথে মজা লুটেছিস তুই রুদ্র। সামান্য হাসির জন্য আমি তোর দুঃস্বপ্ন হয়ে তোকে ধাওয়া করব। তোর সবগুলো দাঁত একটা একটা করে তুলে নেবো আমি। কতদিন এভাবে হাসতে পারিস তুই, আমিও দেখতে চাই। ওয়েস্ট হলিউড লস এঞ্জেলস, নিস্তব্ধ শীতল গা, ছমছমে নিশুতি রাত। ঘড়িতে সময় রাত 3:20। আশেপাশে কোনো মানুষের নিশানা নেই। নিশাচর প্রাণীগুলো বোধহয় ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে। যত দূর দৃষ্টি যায় তত দূরের চারপাশ ধুধু আর নীরবতার চাদরে আবৃত। দিনের ঝলমলে রোশনাইয়ে যেই শহর অভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরে থাকে, রাতের আধার নামার সাথে সাথেই তা পাপের নগরী হয়ে ওঠে। বেলেল্লাপনা, সম্ভোগ আর ভয়াবহ নেশায় ডুবে থাকে এই শহর। অপকর্মে লিপ্ত মানুষগুলোর জন্য রাতটুকু যেন স্বর্গীয় সুধা। ওয়েস্ট হলিউড শহরে এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য ক্রিমসন সেলার বার।
বাড়তির ঝলমলে আলোকসজ্জা আর শরাবের নেশা ধরানো গন্ধে চোখ বুজে আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। লস এঞ্জেলসের বড় বড় পয়সাওয়ালা মানুষ কারি কারি টাকা খরচ করে এখানে আসে ফুর্তি করতে আর রাতভর দামি দামি মদ গিলতে। শুধু কি তাই, রাতের ঘনত্ব বাড়ার সাথে সাথে চুপি চুপি আদান প্রদান হতে থাকে মদ ভর্তি কাচের গ্লাস। সে সাথে আঁকা হয় কারো সর্বনাশের নীল নকশা, নয়তো কারো প্রাণনাশের রক্তিম মানচিত্র। এখানে জীবন চলে রাতের আলোয় আর মদের ঘরে। এ শহরে কেউ কাউকে চেনে না, শুধু চেনে টাকা, নেশা আর প্রতারণা। বারে আসা প্রত্যেকে মানুষরূপী পশু। মায়া, মমতা, দয়া এদের হৃদয় নেই। যা আছে তা কেবল ক্রূরতা আর হিংস্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে ওয়েস্ট হলিউডের এই বারে স্যুট বুট পরা ভদ্রলোকগুলো বুক ফুলিয়ে ভেতরে ঢুকে, সাথে লাস্যময়ী লাল লিপস্টিক মাখা সফেদ সুন্দরী। আপাতত দৃষ্টিতে দেখলে নিত্যদিনের সাধারণ ঘটনা মনে হয়, কিন্তু গভীরে চোখ রাখলে নজর আটকায় প্রাণ খোয়ানোর নকশায়। ওয়েস্ট হলিউড শহরের ক্রিমসন সেলার বারটি আজ ফাঁকা। অবশ্য এর কারণ হচ্ছে হিমশীতল আবহাওয়া। তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। আকাশ জুড়ে ঝাপসা কুয়াশার ধুম্র চাল। বাতাসের হিমপ্রবাহে মনে হচ্ছে খুব শীঘ্রই বরফ ঝরবে। হলো তাই। মুহূর্তে টপটপ শব্দে বরফ কণা ঝরতে শুরু করলো এবং ধীরে ধীরে তা ঝরঝরে আওয়াজে রূপ নিল। আজকের এই অধিক শীতলতা যেন শহরের হাড় জমিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়ায়। বরফের স্তূপ, শো শো বাতাসের আওয়াজ আর পাতার নীরব খসে পড়ার শব্দ সব কেমন ভয় বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে। এর ভয়ানক রাতের বরফ আর বাতাস চিরে বেরিয়ে এলো কালো হুডিতে আবৃত এক মানব। তার চেহারা মাথার কালো ক্যাপ আর মাস্কে ঢাকা। শরীরের অবয়বে তাগড়া যুবক। যুবকের পেশিবহুল 2 হাত, বিভিন্ন যন্ত্রপাতি আর পেট্রোলের গ্যালন। যুবক প্রথমে চারপাশ ভালো করে নজর বুলালো, এরপর ঘস ঘস করে বরফ মারিয়ে হেঁটে চলল বাড়ির ভেতরে। বাটির দরজায় বৃহৎ তালা ঝুলছে। যুবক সেই তালার পাড়ে তাকিয়ে বাঁকা ক্রূর হাসল। এরপর হাতের লক কাটার মেশিন দিয়ে বিনা পরিশ্রমে খুলে ফেলল বৃহৎ তালাখানা। এরপর এগিয়ে গেল ড্রিঙ্কস কর্নারে। বিশাল আধুনিক রাজকীয় বারের চারপাশটা একবার চোখ বুলিয়ে হেঁটে গেল থরে থরে সাজিয়ে রাখা শতবর্ষীয় দামি অ্যালকোহল ক্যাবিনেটের দিকে। এবার বিড়বিড় করে আওড়ালো মদের বোতলের নাম। এরপর ভয়ানক শীতল গলায় বলে উঠল। যুবকের মুখের হিংস্র অবয়ব মাস্ক ভেদ করে স্পষ্ট হলো না, কিন্তু তার বাদামি চোখ জুড়ে প্রতিশোধের নেশা সুস্পষ্ট। যুবক নিজের পেশিবহুল হাতের সাহায্যে এক এক করে টেনে ফেলে দিল সবগুলো নেশাদ্রব্য রাখার তাক। মার্বেল পাথরওয়ালা শক্ত মেঝেতে পড়ে কাচের বোতলগুলো ঝনঝন ঝনঝন শব্দে উদ্বেলিত করল চারপাশ। মুহূর্তেই সকল নিস্তব্ধতার পতন ঘটল। ভারী অ্যালকোহলের হাজার হাজার ডলারের বোতলগুলো মেঝেতে বিলীন হয়ে টুকরো টুকরো কাঁচ ছড়িয়ে পড়ল মার্বেলের উপর। তারপর চুপচাপ পেট্রোলের বোতলের ক্যাপ খুলে ছিটিয়ে দিল বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায়। পেট্রোলের উটকো গন্ধে স্পষ্ট তরল মৃত্যুর ছাপ। ভাঙা মদ আর কেরোসিন মিলেমিশে একাকার হতেই একটা লাল লাইটার জ্বালিয়ে ছুড়ে দিল বারটার মেঝের মাঝখানে। অ্যালকোহল আর পেট্রোল আগুনের স্পর্শ পেতেই কেবল দাউ দাউ করে জ্বলে উঠল। এদিকে বরফের শীতলতা, অন্যদিকে আগুনের উত্তাপ, লেলিহান শিখা, সেই সাথে এলোমেলো দাপিয়ে বেড়ানো হিমশীতল বাতাস, ছুটে আসা শীতের হাওয়া আর বরফের ভেতরেও সেই আগুন থেমে থাকলো না। আগুনের চূড়ান্ত উত্তাপে বারের দাবি থাই জানালার কাঁচ ফুটে গেল। ছাদের কাঠামো চিৎকার করে চটচট শব্দে ভেঙে পড়ল বোধহয়। সেই সাথে বাতাসে মিশল পোড়া পদার্থের ঘ্রাণ। কিন্তু এত কিছুতেও ওই মানব থামল না। সে বার থেকে বেরিয়ে বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। জৌলুস মাখা দামি বারের ধ্বংসযজ্ঞ তাকে পরিতৃপ্ত করল। বারের সবকিছু যখন ধীরে ধীরে মাটিতে বিলীন হলো, তখন হুটি মানব নিজের ফোনখানা পকেট থেকে বের করল। এরপর ঘস ঘস করে এক বার্তা লিখে পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নম্বরে। মিশন accomplished. I kept my word, Dad. I hope you are proud of me. বার্তাখানা পাঠিয়ে উত্তরের প্রতীক্ষায় স্ক্রিনে নজর নিবদ্ধ করল শ্বেতাঙ্গ যুবক। মুহূর্তেই যুবকের গোলাপি ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হলো। ফিরতি জবাব এসেছে। You have earned to earn the reward as you wish, dear Kai. মেসেজটা বার কয়েক বিড়বিড় করে পড়ল কাই নামক ফ্রান্সের বংশোদ্ভূত ছেলেটি। এরপর মুখের মাস্ক খুলে ঠোঁট কামড়ে ধরে লিখল,
আই উইল বি ইয়োর ব্ল্যাক হ্যান্ড সাইলেন্ট লয়াল ড্যাডি। কয়েক পল গড়াতেই ফিরতি উত্তর এলো পুনরায়। উত্তরে কাইয়ের হাসি আরও প্রশস্ত হলো। নিজের খুশির বহিঃপ্রকাশ ঘটাতে সে আগুনের আরেকটু সামনে এগিয়ে গিয়ে আগুনের জ্বলন্ত শিখায় হাতের পেট্রোল সহ গ্যালন ছুঁড়ে ফেলল। পেট্রোলের স্পর্শে আগুন আরও ভয়াবহ রূপে জ্বলে উঠল। সে কমলা রঙা আগুনের পানে চকচকে চোখ তাকিয়ে চিৎকার করে উৎফুল্ল আওয়াজে কাই বলে উঠল, ড্যাডলি, ডু ইউ নো হু আই অ্যাম টুডে? আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্য জাগুয়ার কিং, অ্যান্ড ইউ? বলেই হো হো শব্দে হাসল। এরপর বিড়বিড় করে বলে উঠল, ইউ আর জাস্ট এ লিটল ফ্লেম ট্রাইং টু সার্ভাইভ দ্য স্টর্ম। ধীরে ধীরে আগুনের শিখা নমনীয় হয়ে উঠল। পোড়ানোর মতো আরও কিছুই অবশিষ্ট হয়তো নেই। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটবে। ধ্বংস বার আর বাইরের বরফস্তূপ মিশ্রিত পরিবেশ দেখে যুবক তাচ্ছিল্য করে বলে উঠল, নট ইভেন কোল্ডেস্ট স্টর্ম কোল্ড স্ট্যান্ড এগেনস্ট মি, হোয়াট এ পিটি। সূর্যের তেজ ধীরে ধীরে বিয়ে যেতে শুরু করেছে। অন্ধকার এসে ক্রমশ হাতছানি দিয়ে ডেকে চলেছে। আকাশ জুড়ে বিচরণ করছে নিরে ফেরা বিহঙ্গের দল। এই বুঝে সূর্যখানি পাটে ডুবল। বিরস মুখে সোফিয়া চৌধুরী নিচের ঘরের এক কোণে ইজি চেয়ারে মাথা হেলিয়ে বসে আছেন চোখ বুজে। সবকিছু কেমন বিষণ্ণ আর দম বন্ধকর লাগছে। ভেতরের অসহনীয় অস্থিরতা আর দুশ্চিন্তা কারো কাছে প্রকাশটুকু করা যাচ্ছে না। অধিক চিন্তায় মাথাটা কেমন তীক্ষ্ণ ব্যথায় তিরতির করে উঠল। মাথার চুল টেনে ধরে সুফিয়ান মনে মনে ভাবতে লাগলেন, যেই ভয়ে এতগুলো বছর মেয়েটাকে লুকিয়ে রাখলাম, অবশেষে সেই ভয় সত্যরূপে প্রকট হলো। কিন্তু কেন? এর থেকে পরিত্রাণ কি? রূপকথার মায়াবী মুখশ্রী আর সারফারাজের পশু সমসত্তা কোনোভাবেই মানতে পারছে না তিনি। বাবা হিসেবে মেয়ের এহেন বিপথে বাড়ানো পা কিভাবে রোধ করবেন তিনি? মেয়ে যদি জেনে বুঝে এমন অগ্নিপথে পা বাড়ায় তবে তাকে ঠেকানোর সাধ্যকার। অন্ধকারে নিমজ্জিত কক্ষে নিঃশব্দে এসে আলো জ্বালিয়ে কক্ষ আলোকিত করল রেখা। এরপর তপ্ত শ্বাস ফেলে সোফিয়ানের সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ধীরলয়ে শুধালো, কয়েকদিন ধরেই তোমাকে কেমন বিধ্বস্ত ঠেকছে, কি হয়েছে খুলে বলো তো। রেখার আকস্মিক স্বরে হকচকিয়ে উঠল সুফিয়ান। এরপর নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে বলে উঠল, কখন এলে? রেখা বিছানায় এক কোণে বসে উত্তর করলেন। এই মাত্র। সুফিয়ান আলগোছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর নামাজের তাগাদা দিয়ে বলে উঠলেন, ঘুমিয়ে গেছিলাম। কখন আজান পড়েছে টেরই পাইনি। আজকাল শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রেশারটাও বেড়েছে ক্ষণিক। সুফিয়ানের উত্তর রেখা তপ্ত শ্বাস ছেড়ে সন্দিহাত চোখে পুনরায় শুধালো, তোমাকে কদিন ধরে মনমরা রাখছে, কি হয়েছে? শুধুই কি শরীর খারাপ নাকি অন্য কিছু? সুফিয়ান রেখাকে কিছু বুঝতে না দিয়ে উত্তর করল, মেয়েটার জন্য মন খারাপ লাগছে রেখা। এদিকে থানাতেও প্রচুর চাপ, নাসফারও বেশ ঝামেলা হচ্ছে। রেখা সোফিয়া চৌধুরীর কথায় তাল মিলিয়ে বলে উঠলেন, মেয়েটার জন্য আমারও খারাপ লাগছে। এতগুলো দিন ওকে ছাড়া কখনো থাকিনি। বলতে বলতেই রেখার গলা ধরে এলো। নিজেকে কোনো মতে সামলে আবদার করল, একবার গিয়ে দেখে আসলে কেমন হয়? সোফিয়ার প্রত্যুত্তরে মাধুর্যহীন গলায় বলে উঠল, কাজে যাও রেখা, সময় বয়ে যাচ্ছে। কদিন পর এমনিতেই ঢাকা যাচ্ছি। পুরোটা দিন ঈদ আনন্দের ন্যায় কাটালো সারফারাজের। রুদ্ররাজের হাঁটুতে আঘাত করে মাটিতে বুড়িয়ে বসাতে পেরেছে ফাইনালি। যখন রুদ্ররাজ জানবে সারফারাজ তার পিঠ পিছে কত বড় ছুরি বসিয়েছে, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? ক্রোধে ফুঁসে উঠবে, কাঁদবে, নাকি পাল্টা আক্রমণের নকশা আঁকবে? পাল্টা আক্রমণ কী ধরনের হতে পারে? যদিও এসব বিষয়ে সারফারাজের কোনো ভ্রুক্ষেপ নেই। টাকা পয়সার সাময়িক ক্ষতি সে কোনো ক্ষতির কাতারেই ধরে না। টাকা পয়সা দুই হাতের ময়লা। বুদ্ধি আর তাকত থাকলে টাকা কামানোর পানির মতো সহজ। জীবনে সারফারাজ যে টাকা কামিয়েছে তার সিকিভাগ রুদ্ররাজ চোখে দেখেছে কিনা সন্দেহ। নিজের আভিজাত্য, গাম্ভীর্য আর অহংকারে তাচ্ছিল্য হাসল সারফারাজ। লালচে ঠোঁট জোড়ায় কেমন ক্রূর দেখালো সেই হাসি। এরপর হাঁক ছেড়ে ডেকে বলে উঠল, লুইস। ডাক শোনা মাত্র বাইরে থেকে ড্রয়িং রুমের ভেতরে এসে দাঁড়ালো ইয়ং আর লুইস। অবনত মস্তকে দুই হাত বুকে ভাঁজ করে দুজনেই উত্তর করল,
দেহরক্ষী দুজনের মুখে ড্যাডি সম্বোধন শুনে আজ একটু ভালো লাগলো না সারফারাজের। কেমন বেখাপ্পা শোনালো চেনা পরিচিত সম্বোধন। ফর্সা কপালটাও কুঁচকে এলো। মুখে চসূচক বিরক্তিকর শব্দ ফুটিয়ে পায়ের উপরে পা তুলে নড়ে চড়ে বসলো সারফারাজ। এরপর দুজনের পানে গভীর দৃষ্টি মেলে গম্ভীর গলায় বলল, ফার্দার ডোন্ট কল মি ড্যাড, জাস্ট সে বস। সারফারাজের মুখে বস নাম শুনে লুইস আর ইয়ং কিছুটা অবাক হলো। এতগুলো বছরে ড্যাড সম্বোধনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। আজ বস শব্দটা কেমন অদ্ভুত লাগলো তাদের কাছে। ড্যাড শব্দটা যেমন আন্তরিক আর ভালোবাসার, বস শব্দটা তার বিপরীত, সম্পূর্ণ নতুন এক শব্দ। তবু ইয়ং আর লুইস মাথা ঝাঁকিয়ে উত্তর করলো। বস শব্দটি মনোপুত লাগলো সারফারাজের। ড্যাড, বাবা অথবা পাপা ডাকবে তার ঐরসজ্জাত সন্তান। কত প্রশান্তি না দেবে কানে শীতলতা জাগানো সেই ডাক। সারফারাজ মনে মনে ভাবলো একদিন তার ঘর হবে, সংসার হবে, একটা ভালোবাসার বউ থাকবে, আর এক ঝাঁক বাচ্চা কাচ্চা। ঘরময় খল বলিয়ে বেড়াবে ছোট ছোট হাত পা আর মায়াবী মুখশ্রী। ক্লান্ত দেহে স্ত্রী নামক মানুষটার কোলে ধপ করে মাথা রেখে নির্ঘুমে চোখ দুটো বুজে নিজেকে পরিশ্রান্ত করবে সারফারাজ। কিন্তু কবে আসবে সেই সুদিন? আদেও কি সারফারাজ এসব ডিজার্ভ করে? বিধাতা কি রূপকথার সাথে এত সুন্দর স্বপ্নের ঘর তাকে বাঁধতে দেবে, নাকি কোনো ঝড়ো হাওয়া এসে ভেঙে দেবে তাদের খড়কুটোয় মোড়ানো ভিত্তিহীন সম্পর্ক? না না, এই কিছুতেই হতে পারে না। তবে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। যেই স্বপ্ন আমার কঠিন হৃদয় দীর্ঘ অপেক্ষার পর দেখতে চলেছে, তা পরিপূর্ণ না হয়ে কখনোই মাঝপথে ভেঙে গুড়িয়ে যেতে পারে না। এ আমি কিছুতেই হতে দেব না। রূপকথা আর আমার মধ্যে বাধা হয়ে যে আসবে, তাকে নিশ্চিহ্ন করে ফেলবো আমি, হোক সে সুফিয়ান চৌধুরী অথবা রুদ্ররাজ। কথাগুলো ভেবেই সারফারাজের চোয়াল শক্ত হয়ে উঠল, সেই সাথে ফুলে উঠল কপালের শিরা। চোখ দুটোতেই নীলচে ক্রোধ। হাতে ধরে রাখা হুইস্কির ছোট গ্লাসটাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল সারফারাজ। ভেতরে ভয় মেশানো আশঙ্কা কেমন চেপে ধরল হৃৎপিণ্ড। সারফারাজ সহ্য করতে না পেরে আরো জোরে মুঠি পাকিয়ে চেপে ধরল কাচের গ্লাস। পদার্থের তৈরি পাতলা গ্লাস সইতে পারল না সারফারাজের বল। চুরচুর করে ভেঙে গুড়িয়ে গেল হাতের শক্ত মুঠোয়। গ্লাস ভাঙা চিকন ঝরঝর শব্দে ইয়ং আর লুইস ডেকে উঠল। বস, ধ্যান ছেড়ে বেরিয়ে হাতের পানে দৃষ্টি নিবদ্ধ করলো সারফারাজ। ইতোমধ্যে হাত কেটে রক্তধারা প্রবাহিত হচ্ছে। হাতের তালুতে বিঁধে রয়েছে ছোট ছোট কাচের টুকরো। হাতের তালুতে বিঁধে রয়েছে ছোট ছোট কাচের টুকরো। হাতের মুঠো খুলে সারফারাজ এক ধ্যানে তাকিয়ে রইল সেই ক্ষতবিক্ষত হাতের পানে। ইয়ং এগিয়ে এসে হাত দেখতে চাইল, কিন্তু অন্য হাতের ইশারায় তাকে থামিয়ে সারফারাজ বলে উঠল, নিজেকে সামলে নিতে জানি আমি। তোমরা রূপকথার দিকে নজর দাও। রুদ্র ওকে টার্গেট করেছে। ইয়ং সম্মতি জানিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন গেল লুইস। দুজনের যাবার পানে তাকে তপ্ত কম্পিত শ্বাস ছাড়ল সারফারাজ। এরপর দরদহীন ভাবে টেনে তুলল হাতে বিঁধে থাকা কাজ। এমন সময় সারফারাজের ফোনখানা ভব ভব করে বেজে উঠল। স্ক্রিনে রূপকথার নাম ঝলমল করছে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে তড়িৎ ফোন তুলল সারফারাজ। এরপর আদরে গলায় বলল, ইয়েস। ওপাশ থেকে রূপকথার লাজকতা মিশ্রিত আবদার এলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। রূপকথার আবদারে ধুকপুক করে উঠল সারফারাজের অনুভূতিহীন বক্ষ। রক্ত ভেজা হাতে বুক চেপে ধরে সারফারাজ ধীরলয়ে বলল, তুমি কিন্তু ভুল করছো। রূপকথা মিষ্টি হেসে উত্তর করল, ভুলটাই সঠিক লাগছে আমার কাছে। তুমি আসবে কিনা বলো, না হলে আমি আসছি। সারফারাজ স্বাভাবিক গলায় শুধালো। এসো না রূপকথা, সামনের পথ কণ্টাকাবৃত। রূপকথা ব্যথিত গলায় শুধালো, ভয় পাচ্ছ? আমি হারানোর ভয় পাচ্ছি। এরপর আর আমার আঁকড়ে ধরার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। আমি ধুকে ধুকে মরব। রূহ পর্যন্ত কেঁপে উঠবে সেই হারানোর ব্যথায়। আমি সইতে পারবো না রূপকথা। কথাগুলো বলতে বলতে গলার স্বর মোটা হয়ে এলো সারফারাজের। সে সাথে শব্দগুলো হলো ভাঙা ভাঙা। রূপকথা সারফারাজের অপ্রকাশিত অনুভূতি টের পেয়ে বলে উঠল, আমি হারাতে আসিনি সারফরাজ, তবে এত দ্বিধা কেন? তোমার বাবা কখনোই মানবে না এই সম্পর্ক। তারা কষ্ট পাবে। আমি পাপাকে বোঝাবো। মনের উপর কারোর বিধি নিষেধ চলে বলো? সারফারাজ রূপকথার প্রশ্নের উত্তর দিল না। সে মনে মনে বলল, সত্যি মনটা বড্ড অবুঝ। এর উপর কারো নজরদারি দখলদারিত্ব চলে না। সে তার মতোই চলতে চায়, মুক্ত, স্বাধীন, বাধাহীন। সারাদিন দেখি তোমাকে সারফরাজ। আমার দিনটা শেষ হয়েছে তোমার আইস ব্লু চোখ জোড়া না দেখে। আমি শান্তি পাচ্ছি না। আমার রাতের ঘুম হবে না। ইভেন পড়াতেও মন
ইভেন পড়াতেও মন বসাতে পারছি না। প্লিজ এক পলক দেখতে চাই। বলো, আসবে? রূপকথার আবদার এবার ফেরাতে পারল না সারফারাজ। ফট করে উত্তর করল। অলরাইট, আই উইল কাম ফর ইউ। সারফারাজের উত্তরে প্রশস্ত হেসে রূপকথা বলে উঠল। একটা সারপ্রাইজ দেবো আজ তোমাকে। সারফারাজ ছোট করে বলল। কি? এখন মোটেও বলবো না, এলে নিজ চোখে দেখবে। আর তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষায় থাকবো। বলে ফোন কেটে দিল রূপকথা। সারফারাজ বুক চেপে এখনো ওভাবেই বসে আছে। কিরে, এমন টেচুয়ে বসে আছিস কেন? হঠাৎ অভিরূপের গলার স্বর শুনে হুঁশে ফিরল সারফারাজ। এরপর নড়ে চড়ে গলা খাকারি দিয়ে বলে উঠল। চলো ফুপি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসি। সারফারাজের এহেন তামাশামূলক মশকরা শুনে আঙ্গুল দিয়ে কান চুলকে সারফারাজের পানে এগিয়ে এলো অভিরূপ। এরপর সারফারাজের বুকে হাত রেখে অবিশ্বাস্য গলায় শুধালো। টেল মি অনেস্ট ডার্লিং, ডিড ইওর হার্ট অ্যাকচুয়ালি বিট ফর হার? সারফারাজ অল্প মাথা দোলাতেই অভিরূপ লাফিয়ে বলে উঠল। ও মাই গড, মরা গাছে ফুল ফুটেছে ফাইনালি, ওয়াহু। অভিরূপের বেশ উচ্ছ্বাস কাজ করলো। ছোট বাচ্চার মতো নাচতে নাচতে ইচ্ছে করলো তার, কিন্তু বয়সের মাপকাঠির হিসেবে পারল না বাচ্চামো করতে। তবুও কোমর দুলিয়ে অল্প নিচে বলে উঠল। ক্যালিফোর্নিয়াতে ফিরে পার্টি দিব সবাইকে নিয়ে। আপাতত চল চাই, ভাবি থেকে আসি। অভিরূপের মুখে ভাবি সম্বোধন শুনে কিছুটা লাজুক হাসলো সারফারাজ। এরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল। জাস্ট আ মিনিট, আই উইল বি ব্যাক। ঢাকায় আসার সময় গুনে গুনে 6টা শাড়ি এনেছে রূপকথা। একটা একদম কালো, সাথে কালো সুতার কাজ আর দামি স্টোন লাগানো, আরেকটা মাল্টি কালার, বাকিগুলো বিভিন্ন কালারের। এক একটার ম্যাটেরিয়ালস এক এক রকম। খুঁজে খুঁজে কালো রঙের পাতলা জর্জেট শাড়িটা হাতে তুলে নিল রূপকথা। এরপর ম্যাচিং পেটিকোট আর ব্লাউজ। দক্ষ হাতে কালো শাড়িখানা মোমের ন্যায় ফর্সা দেহে জড়িয়ে আয়নার সামনে বসলো রূপকথা। ফর্সা মোহনীয় মুখে হালকা মেকআপ টাচ দিয়ে ঠোঁটে মেরুন রঙের একটা লিপস্টিক মাখালো। চোখের কুল ঘেঁষে মোটা করে কাজল লেপটে চোখটা স্মোকি শ্যাডো প্লেটারে সাজালো। চুলগুলো কাঁধের দুই পাশে ফেলে উঠে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে বেশ কয়েকবার পরখ করলো। সাজ কমপ্লিট হতেই ঘড়িতে সময় দেখল রূপকথা। রাত প্রায় 12টার কাছাকাছি। আমজাদ, হায়দার আর শিউলি অনেক আগেই ঘুমিয়ে গেছে। মানুষ দুটো বড়ই স্বাস্থ্য সচেতন আর ঘুম কাতরে। পৃথিবী ধসে যাবে তবু এদের ঘুম ভাঙবে না। নেলি পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়েছে। ঘুম নেই শুধু রূপকথার চোখে। সারফারাজকে দেখার তৃষ্ণায় তার চোখ জোড়া তৃষিত। রিডিং টেবিলে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে রূপকথা। সারফারাজ এখনো আসেনি। মনের অস্থিরতা কমাতে না পেরে সারফারাজের ফোনে কল করলো রূপকথা, কিন্তু সংযোগ বন্ধ। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়, কিন্তু সারফারাজের দেখা নেই। পুনরায় কল করলো রূপকথা, এবারও নম্বর বন্ধ। অপেক্ষার প্রহরগুলো এখন বিষাক্ত হয়ে উঠল তার কাছে। মন আকাশে অভিমান আর মেঘ জমল। এই বুঝি চোখের দুকুল ছাপিয়ে অশ্রু বর্ষণ উপচে গড়ায়। অভিমান আর কষ্টে ফুপিয়ে উঠল রূপকথা। সারফারাজ জানতেও পারল না বোধ হয় তা, হয়তো জানার চেষ্টাই করছে না। ঘড়িতে দীর্ঘ সময় পর আবার নজর বোলালো রূপকথা। রাত 2:15। রূপকথা বুঝলো সারফারাজ আসবে না। মানুষটা বড্ড নির্দয় আর বেখেয়ালে। প্রতিশ্রুতিটাও বোধ হয় মিথ্যে, কিন্তু রূপকথা তো তাকে সত্যরূপে মনে প্রাণে চায়। তবে সারফারাজ চায় না কেন? থমথমে উত্তপ্ত ভ্যাবসা গুমট গভীর রাত। ঘড়িতে এই সময় কত তা জানা নেই। দূর থেকে রাস্তার বেনামি কুকুরের মিহি ঘেউ ঘেউ ধ্বনি ভেসে আসছে। উত্তপ্ত গরম বাতাস গায়ে জ্বালা ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। সেই সাথে ঝিঝি পোকার এক নাগাড়ে ডেকে চলা মেজাজ বিক্ষিপ্ত করে দিচ্ছে। এহেন অস্থির প্রকৃতির খেলায় শহরের জনমানবহীন নিস্তব্ধ হাইওয়ের অন্ধকার বাঁকে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুজন মানব। আশেপাশে ল্যাম্পপোস্টের খুঁটি না থাকায় পথটা ঠিক সেভাবে আলোকিত হয়নি। অদূরের সোডিয়াম লাইটের কেঁপে ওঠা টিমটিমে আলো অন্ধকারটাকে আরেকটু গভীর করল, কিন্তু বিলাসবহুল দামি গাড়ির হেডলাইটের চকচকে আলো পথের বাঁকের অন্ধকারটুকু গিলে নিল। সুদর্শন পুরুষ দুটো দুজনের কপালে নিজেদের গান তাক করে রেখেছে। ট্রিগার চাপলেই দুজনের খেলায় সাঙ্গ হবে নিমিষেই। মানুষ দুটো দুজনের চোখ গভীর দৃষ্টিতে পরখ করে চলেছে, যেন সমস্ত কথা চোখে চোখেই হচ্ছে। স্বচ্ছ নীলচে ক্রোধের আগুন মিশ্রিত চোখ, কি ভয়ানক হুমকি সেগুলোতে। যেতে পড়ে মরতে এসেছিস? কথাটি বলেই বাঁকা হাসল রুদ্ররাজ। রুদ্ররাজের হাসি দেখে তাচ্ছিল্য হেসে ঠোঁটের কোণের রক্ত মুছল সারফারাজ। এরপর বলে উঠল। মনে হচ্ছে ওপারে যাবার খুব তাগদা তোর। আর রাস্তাটা কারো বাপের নয়। কে যেচে পড়ে মরতে এসেছে সেটা সময়ই বলে দেবে।
সারফারাজের কথায় রুদ্রের তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে উঠল, সেই সাথে দাঁত পিষে ট্রিগার চাপতে চাইল। সারফারাজ তাচ্ছিল্য হেসে পলকহীন দৃষ্টিতে বলে উঠল, আমার মরণ তোর হাতে হবে না রুদ্র। আমি আমার জীবন অলরেডি অন্য একজনের কাছে সঁপে দিয়েছি। সে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কারো শক্তি নেই আমাকে শেষ করার। সে তুই হোস আর যাই হোক। সারফারাজের বড় বড় কথায় রুদ্র তার চিরবিরিয়ে ওঠার রাগ কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে গাড়িতে বসে বসে অভিরূপ ভেবে চলেছে কিছুক্ষণ আগের কথা। খুশি মনে বাসা থেকে বেরিয়ে পড়ে সারফারাজ আর অভিরূপ। উদ্দেশ্য ছিল আমজাদ হায়দারের বাড়িতে যাবার। সাদা গোলাপ রূপকথার ভারী পছন্দ, গুনে গুনে 101টি সাদা গোলাপ কিনেছে সারফারাজ, সেই সাথে রূপকথার পছন্দের চকলেট। যাত্রাপথে গুগল ম্যাপে ভয়ানক জ্যাম দেখে শর্টকাট গলির পথ ধরে সারফারাজ, কিন্তু হুট করে হাইওয়ে অদূরে গলির বাঁকে পথ আগলে দাঁড়ায় রুদ্রের গাড়ি। ঘটনাটা কাকতালীয় কিনা অভিরূপ জানে না। সারফারাজকে দেখেই রুদ্রের চোখ জোড়া জ্বলে ওঠে। নিজের অসামান্য ক্রোধ সংবরণ না করে গাড়ি থেকে নেমে আসে রুদ্র। রুদ্রের চেহারা দেখা মাত্র পিটুইটারি গ্রন্থিতে রক্ত ছলকে ওঠে সারফারাজে। অভিরূপকে গাড়িতে বসিয়ে কোমরে বন্দুক গুজে চোয়াল শক্ত করে চোখে ঠান্ডা আগুন চালিয়ে নেমে যায় সারফারাজ। মুখোমুখি তারায় দুই নির্দয় পশুতুল্য মানব। কে কার থেকে অধিক হিংস্র তার প্রমাণ দিতে শুরু হয় কথাহীন হাতাহাতি, যেন সিংহে সিংহে মারামারি। কেউ কারো কাছে পরাজয় মানতে নারাজ। ঘুষি, কিল, লাথি, পাল্টাপাল্টি আঘাতে দুজনেই হয় রক্তাক্ত। শেষমেশ নিজেদের চূড়ান্ত নির্দয়তা বহিঃপ্রকাশ ঘটাতে দুজনেই বের করে আনে এক প্রাণঘাতী বন্দুক, তাক করে দুজনের কপালে। এরপর শুরু হয় কথার মারপ্যাচ আর চোখে চোখে লড়াই। এহেন অপ্রীতিকর ঘটনায় অভিরূপ যেন স্তব্ধ নির্বাক। এই মুহূর্তে তার উচিত মধ্যস্থ হিসেবে দুজনের ঝগড়ার সমাপ্তি টানা, কিন্তু কেউ কি মানবে তার বুঝ দেওয়া কথা? আমার বাড়ি আগুন জ্বালিয়ে ভাবছিস তুই জিতে গিয়েছিস? আমার সাথে টক্কর দিয়ে জিতে যাওয়া এত সহজ? বলে ক্ষোভ জড়িত হাসল রুদ্ররাজ। সেই হাসির পানে তাকিয়ে সারফারাজ চোখে ক্রোধ ঢেলে বলল, অবশ্যই আমি জিতেছি। তোর অহংকার, দম্ভ, অন্ধকার মিশ্রিত পাপ আর স্বপ্ন পুরোটাই আমি জ্বালিয়ে দিয়েছি। ভেবেছিলাম তোকে চমকে দেব, কিন্তু আফসোস, খুব দ্রুত জেনে গেলি এর পেছনে আমি আছি। কোনো ব্যাপার না, আই লাইক ইট, কজ আই নো ইউ আর ব্রিলিয়েন্ট ডক্টর রুদ্ররাজ চৌধুরী। বলে ঠান্ডা চোখে নিষ্পলক চোখে রইল সারফারাজ। সারফারাজের ভীতিহীন হেয়ালি রুদ্রের কপালে নীলচে শিরা ফুলিয়ে তুলল। লালচে ঠোঁট জোড়া ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে রুদ্র হিস করে বলে উঠল, তুই তো আমার ইট, কাঠ, সিমেন্টের তৈরি স্বপ্ন পুড়িয়েছিস, কিন্তু আমি কি করবো জানিস? তোর প্রতিটি শিরায় শিরায় আগুন ধরাবো। তোর নতুন করে চারাগাছের নাই বেড়ে ওঠা স্বপ্নকে পুরাবো, কারণ আমি পুড়িয়ে ছাই বানাতে জানি ফুফাতো। কথাটি বলে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্ত হাতের উল্টো পিঠে মুছে পুনরায় সারফারাজের পানে কঠিন দৃষ্টি তাক করল রুদ্র। রুদ্রের হুমকিতে সারফারাজ হো হো শব্দে হেসে উঠল। সেই হাসি ফাঁকা রাস্তায় কেমন গা ছমছমে অনুভূতির সৃষ্টি করল। কোনো মতে নিজের হাসি দমিয়ে সারফারাজ ভারী গলায় বলে উঠল, শিরায় আগুন লাগাতে আসিস, দেখিয়ে দেব আমি কি চিজ। শুভান গঙের বংশ নির্বংশ করে দেব। তোদের ভিটেতে ঘুঘু চড়বে, সন্ধে আলো দেবার মতো কেউ অবশিষ্ট থাকবে না তোদের বংশে, বুঝেছিস? যেমন করে আমার বাপ শুইয়ে দিয়েছিল তোর বাপকে। রুদ্র সারফারাজের মুখে নিজের বাপ সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ কথা আর সইতে পারল না। কোনো বাছবিচার না করে টিপে ধরল সারফারাজের গলা। মুহূর্তেই সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতি। নিজেদের লিমিট ভুলে গেল দুজনেই। রুদ্র যেমন বন ওল, সারফারাজ তেমন বাঘা তেঁতুল। রুদ্রের থাবা থেকে নিজেকে চট করে ছড়িয়ে শক্ত হাতে এক ঘুষি বসিয়ে দিল রুদ্রের মুখ বরাবর। ঘুষির তোড়ে কেটে গেল রুদ্রের আকর্ষণীয় লাল ঠোঁট জোড়া। ব্যথার ঠোঁট চেপে ছিটকে সরে গেল রুদ্র। এরপর বন্দুক চালিয়ে দিল সারফারাজের ওপর। বিকট শব্দে বেরিয়ে এলো গুলি। চতুর তীক্ষ্ণ বুদ্ধির সারফারাজ নিজেকে সামলে নেবার চেষ্টা করল, কিন্তু আগুন সম উত্তপ্ত গুলি ছুঁয়ে গেল সারফারাজের বাইসেপ মাসেল। গায়ের কালো শার্ট ভেদ করে চামড়া সমেত মাংস পুড়িয়ে ওপার হলো গুলি। মুহূর্তেই ফিনকি দিয়ে ছুটল রক্তধারা। অভিরূপ আর গাড়িতে বসে থাকতে পারল না। দৌড়ে সারফারাজের কাছে এসে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, বাড়ি ফিরে চল সারফরাজ, নিজেদের মধ্যে এমন ঝামেলা পাকানো ঠিক হচ্ছে না। সারফারাজ অভিরূপকে ধমকে বলে উঠল, ভেতরে বস অভি, ওকে আমি জাস্ট খেয়ে ফেলবো এখন।
বলেই অভিকে ধাক্কা মেরে ফেলে রুদ্রের সামনে গিয়ে নিজের বন্দুকে স্প্রিং টেনে তাক করলো সারফারাজ। এরপর গর্জে বলে উঠল, I will kill you, bastard. You messed with the wrong animal, and now you are going to see the monster I really am. সারফারাজের হুমকিতে রুদ্র নিজেও বন্দুক তাক করে পুনরায় শুট করল, কিন্তু গুলি বের হলো না। এবার ঘাবড়ে গেল রুদ্র। কিটকিটিয়ে হেসে উঠল সারফারাজ। বলেই হিংস্র বাজ পাখির ন্যায় রুদ্রের চোয়াল চেপে ধরল সারফারাজ। এরপর চোখে চোখ রেখে হিস করে ভয়ানক গলায় বলে উঠল, পবিত্র মানুষের কাছে যাচ্ছি। একদম সাফ সুতরা উপস্থিত হতে চেয়েছিলাম, কিন্তু রক্তের দাগ লাগিয়ে অপবিত্র করলি আমাকে। মুড ভালো তাই ছেড়ে দিচ্ছি তোকে। নেক্সট টাইম পেলে ওখানেই পুঁতে দিয়ে চলে যাব। বুঝেছিস কি বলেছি? সারফারাজের কথায় রুদ্র দাঁত মুখ কামড়ে বলে ওঠে, গেম অলরেডি শুরু হয়ে গেছে সারফারাজ। এই খেলার সমাপ্তি আমি তোর রক্ত দিয়ে টানবো। রুদ্রের কথায় অবিশ্বাস্য চোখে সারফারাজ শুধায়, ওহ মাই গড, রিয়েলি? তোর বার পুড়িয়েছি? এটা তো একটা ট্রেলার ছিল মাত্র। যেদিন তোর আত্মাটা এভাবে পড়াবো সেদিন হবে এই গেমের দি এন্ড। আর এই খেলার সমাপ্তি আমার হাতেই হবে, তোর হাতে নয়। তোর জম হয়ে তোর সামনে দাঁড়াবো আমি। মৃত্যু ভয় কতটা নির্মম আর কষ্টদায়ক হয় তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। কথাটি বলেই হনহন করে গাড়িতে উঠে বসলো। এরপর স্টিয়ারিং হুইলের ইঞ্জিন স্টার্ট দিয়ে ক্লাচে চেপে ধরল। রুদ্র তখনও সামনে দাঁড়িয়ে। সারফারাজ বাঁকা হেসে স্পিড বাড়িয়ে সামনে অগ্রসর হতেই রুদ্র লাফিয়ে রাস্তা ছাড়ল। সেই দৃশ্যে তাচ্ছিল্য হেসে সারফারাজ বিড়বিড় করে বলে উঠল, এসেছে আমার স্বপ্ন পুরাতে, স্কাউন্ড্রেল কোথাকার। সারফারাজের রক্তাক্ত হাত তার মুখের পানে তাকিয়ে অভিরূপ বলে উঠল, বাড়ি ফিরে চল সারফারাজ, তোর রেস্টের প্রয়োজন। শরীরের অবস্থা যথেষ্ট খারাপ, ড্রিঙ্কস করে ব্যান্ডেজ লাগানো জরুরি। সারফারাজ অভিরূপের কথায় প্রত্যুত্তরে মাথা বাঁকিয়ে জবাব দিল, রূপকথা অপেক্ষা করছে আমার জন্য। আমি যদি মরেও যাই আমার লাশ ওর সামনে যাবে, কারণ আমি ওকে কথা দিয়েছি। সারফারাজ, তোর হাত থেকে ব্লিডিং হচ্ছে অনবর। এভাবে চলতে থাকলে তুই জ্ঞান হারাবি। জীবনের চেয়ে কথা রাখা কি বেশি ইম্পর্টেন্ট? গাড়ির স্পিড আরো কয়েক গুণ বাড়িয়ে দুর্বল গলায় সারফারাজ জবাব দিল, আমি না গেলে ও কাঁদবে অভি। আমি চাই না ও আমার অপেক্ষায় থাকুক, কারণ ওর চোখের এক ফোঁটা জল আমার জীবনের চাইতেও দাবি। তুই ওকে ফোন করে বল এই ঝামেলার কথা। বুঝতার মেয়ে অবশ্যই বুঝবে। শুনল না সারফারাজ। সে ধীর গলায় বলল, বেলকনিতে দাঁড়িয়ে আমার জন্য সে অপেক্ষা করছে অভি। তার অপেক্ষা আমি বিফলে যেতে দিই কি করে? তাছাড়া ওকে প্রমিস করেছি আমি যাব। আমি চাই না ওর মনে কখনো এমন ভাবনা উদয় হোক যে সারফরাজ কথা রাখেনি। এমনিতেই এক যুগের অপেক্ষার সমাপ্তি ঘটেছে কেবল। অভিরূপ ফাঁকা দৃষ্টি সারফারাজের পানে তাকিয়ে বলল, যদি মরে যাস ব্লিডিং হতে হতে? সারফারাজ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে উত্তর করল, তাহলে ও জানবে শেষ নিঃশ্বাস অবধি আমি ওর কাছেই আসার চেষ্টা করেছি, এবং আমার দম ফুরিয়েছে ওকে এক পলক দেখার পিপাসায়। বেঝেতে বসে বিছানায় হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে রূপকথা। চোখের দুকুল বেয়ে অনবরত ঝরে পড়েছে নোনতা জলের ফোয়ারা। হাত বাড়িয়ে সেগুলো মুছল না রূপকথা। অবলীলায় নিঃশব্দে ছড়তে দিল তাদের। সারফারাজের উপরে অভিমানের পাহাড় জমল খুব করে। মানুষটার কঠিন মুখশ্রী মনে পড়তে হৃদয় কেমন ধক করে উঠল। দেয়াল ঘড়ির দিকে আরেকবার নজর বুলিয়ে রূপকথা সিক্ত গলায় বলে উঠল, যখন আসবেই না তবে প্রতিশ্রুতি কেন দিলে? ভেতর থেকে উত্তর আসে, মানুষটাকে তুই জোর করে চলেছিস সব সময়। সে নিজে থেকে তোর কাছে আসেনি রূপকথা। প্রতিবাদ করে চিৎকার করে ওঠে রূপকথা। হাতের আজলায় বুক লুকিয়ে ফুপিয়ে বলে ওঠে, সব মিথ্যে। ও এসেছিল, আমাকে বুকে জড়িয়ে হৃদয়ের আগুন নিভিয়েছে। আমি একতরফা ওকে ডাকিনি। ভেতর থেকে আর কোনো কথা আসে না। বড় বড় স্বচ্ছ নেত্র দয় কেমন ঘোলাটে লাল হয়ে ওঠে। বাঁকানো ল্যাশগুলো ভিজে জট পাকায়। ফুলে ওঠে চোখের পাতা। হাতের কাচের মুঠ চুড়ি গুলোর পানে একদৃষ্টিতে তাকিয়ে রয় রূপকথা। এরপর আলগোছে তা খুলে নেয় সরু হাত থেকে। মেঝেতে অযত্নে সেগুলো ফেলে উঠে দাঁড়ায়। পোশাক পরিবর্তন করা জরুরি। রূপকথা উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ আগের মোহনীয় সাজ নষ্ট হয়ে গেছে। কাজল লেপটে পুরো চোখ ছেয়ে গেছে। লিপস্টিকটাও খানিক উঠে গিয়েছে। গোছানো চুল হয়েছে আলুথালু।
অভিমানের খাতায় সারফারাজের নিষ্ঠুরতা নিয়ে কয়েকটা লাইন লিখে মুখ মুছে নিল রূপকথা। এরপর ফুপিয়ে বলে উঠল, আর কখনো তোমায় ডাকবো না সরফরাজ। সত্যিই তুমি বড্ড নিষ্ঠুর মানব। রূপকথা শাড়ি খুলতে উদ্যত হতেই বেজে উঠল গাড়ির হর্ন। গাড়ির হর্ন শুনে থেমে গেল রূপকথার হাত। অসার শক্তিহীন মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল ড্রেসিং টেবিলের সামনে। শুষ্ক অধরজোড়া ঈষৎ ফাঁকা হয়ে তপ্ত কম্পিত শ্বাস বেরিয়ে এলো। দৃষ্টি হলো আরো ছলছলে। খোলা ব্যালকনি দিয়ে রূপকথার কক্ষের ঝকমকে আলো দেখতে পেল সারফারাজ। গাড়ির হর্ন পেয়েও রূপকথা ব্যালকনিতে এলো না, মানেই সারফারাজ বুঝে নিল অভিমান জমে জমে মেঘ হয়েছে। গাড়ি থেকে নেমে সারফারাজ উঁচু গলায় ডাকল। রূপকথা, এবারও একটুও নড়ল না রূপকথা। সে ওভাবেই শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে রইল। ফোনের স্ক্রিনের সময় নজর বুলিয়ে অভিরূপের উদ্দেশ্যে সারফারাজ বলে উঠল, বড্ড অভিমানিনী বুঝলি, উপরে যেতে হবে রাগ ভাঙাতে। বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না সারফারাজ। এক হাতে ফুলের বিশাল গোছা বুকে চেপে পূর্বের ন্যায় গাছ বেয়ে তরতর করে উঠে গেল দোতলায়। অভিরূপ বোকা চোখে পুরো ঘটনা দেখে কপাল চাপড়ে বলে উঠল, কি মানুষ কি করে পেরাচ্ছে, আহা। একাধারে মাথা নিচু করে ফুপিয়ে অস্ত্র বিসর্জন দিচ্ছে রূপকথা। কান্নার হিড়িকে ছোট দেহ খানা কেঁপে কেঁপে উঠছে শুধু। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ঘটনা অবলোকন করল সারফারাজ। এরপর আলগোছে বেলকনির দরজা লাগিয়ে পেছন থেকে রূপকথার লতানো কোমর জড়িয়ে চিকন পাতলা কাঁধে থুতনি রাখল সারফারাজ। তারপর অপরাধীর স্বরে বলে উঠল, সরি, ইচ্ছে করে দেরি করিনি। আকস্মিক পুরুষালীর স্পর্শে আর কণ্ঠে বরফ খণ্ডের ন্যায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রূপকথা। সারফারাজের উষ্ণদেহের স্পর্শে মোমের মতো গলে যেতে ইচ্ছে করছে রূপকথার, কিন্তু নিজেকে কঠিন বাঁধনে বেঁধে নিপু গলায় বলে উঠল, চলে যাও সরফরাজ। রূপকথা রেহে নিষ্ঠুর শব্দে আরেকটু বাঁধন শক্ত হলো সারফারাজ। এরপর রূপকথাকে নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, বললাম তো ইচ্ছে করে দেরি করিনি। রূপকথা এবার অল্প চোখ তুলে সারফারাজকে দেখল। মুহূর্তেই সকল অভিমান কেমন গলে গেল। সারফারাজের ঠোঁটের কোণে এখনও রক্ত জমার জখম, ভ্রুর কাছেও বেশ খানিক কেটে গিয়েছে। নাকের উপরে লম্বালম্বি কাটা দাগ, গায়ের পোশাক এলোমেলো, সেই সাথে বাইসেপ মাসেলের কাছের ছেঁড়া শার্ট সমেত রক্ত। সারফারাজের এর ভয়ানক অবয়বে রূপকথা ব্যতিব্যস্ত হয়ে ভেজা গলায় শুধালো, অ্যাক্সিডেন্ট করেছো নাকি মারামারি? বলেই সারফারাজকে উল্টে পাল্টে দেখল রূপকথা। এরপর ড্রেসিং টেবিলের উপরে থেকে দ্রুত টিস্যু নিয়ে সারফারাজের ঠোঁটের করে চেপে ধরে নীলচে চোখে চোখ রাখল। রূপকথার এলোমেলো সৌন্দর্যে লাগামহীন হলো সারফারাজের চিন্তা ভাবনা। সব কেমন গুলিয়ে যেতে চাইল। ফর্সা দেহে কালো শাড়ি, খোলা চুল, এলোমেলো রূপ, সব কিছু কেমন নেশা ধরালো সারফারাজের ভয়ানক চোখে। ধীরে ধীরে দৃষ্টি জোড়ায় কেমন ঘোর লেগে গেল। শক্ত হাতে রূপকথার হাত চেপে ধরে কম্পিত শুষ্ক ঠোঁটের পানে তেড়ে এলো সারফারাজ। সারফারাজকে দেখে চোখ খিচে বন্ধ করে উরুর কাছের শাড়ি খামচে ধরল রূপকথা। রূপকথার বেকাবু অবস্থায় মুহূর্তেই থেমে গিয়ে নিজেকে সামলে নিল সারফারাজ। এরপর হাসকি গলায় বলে উঠল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি, ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমায়। বলেই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সারফারাজ। সারফারাজকে আগাগোড়া পরক করে কোমরে আঁচল গুছল রূপকথা। না চাইতেও ফর্সা উন্মুক্ত বেদহীন উদরে নজর আটকালো সারফারাজের। নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ঠায় শক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সারফারাজ। কাবার থেকে মেডিকিট বক্স নিয়ে সারফারাজের সামনে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি গলায় বিছানা নির্দেশ করে বলল, বসো ওখানটায়। বাধ্য বাচ্চার ন্যায় সারফারাজ বিনা বাক্যে বসে গেল। টেবিলের উপরে থেকে চুলের কাটা তুলে দাঁত দিয়ে আলতো করে আঁকড়ে ধরল রূপকথা। এরপর এলোমেলো চুলগুলো গুছিয়ে সুন্দর করে আটকে নিল। রূপকথার চুল বাঁধার দৃশ্যগুলো শুকিয়ে উঠল সারফারাজের। ফাঁকা ঢোক গিলে গলা ভেজানো প্রয়াস চালালো সে। সেই সাথে চলতে লাগলো অ্যাডাম অ্যাপলসের ক্রমাগত উঠানামা। চুল গুছিয়ে মেডিকেট বক্স থেকে একে একে বের করে আনলো ডেটল, তুলো, পভিসেপ, ওয়েন্টমেন্ট আর গজ। এরপর সযত্নে তুলোতে ডেটল লাগিয়ে সারফারাজের ক্ষত পরিষ্কার করলো রূপকথা। ব্যথায় চোখ খিচে হাত মুষ্টিবদ্ধ করলো সারফারাজ। ঘর ভর্তি নীরবতা। কেউ কোনো শব্দ পর্যন্ত করল না। শুধু সারফারাজের ভারী শ্বাস মাঝে মাঝে নীরবতার ছন্দ পতন করছে। রূপকথা চোখে জল দিয়ে সারফারাজের হাতে ব্যান্ডেজ বাড়ছে।
এমন সময় নিজেকে আর ধরে রাখতে না পেরে রূপকথার ধবধবে ফর্সা নেশা ধরানো উদরে চেপে ধরল সারফারাজ। অস্থির শিহরণে কেঁপে উঠল রূপকথা। নিজেকে সামান্য ধাতস্থ করে রূপকথা আমতা আমতা করে বলল, কি করছো তুমি? তোমার তো ব্যথায় কুকড়ে যাওয়ার কথা, আর তুমি? রূপকথার লাজুক মুখের পানে তাকিয়ে সারফারাজ অল্প দুষ্টু হেসে জবাব দেয়, তুমি যখন এত করে ডাক্তারের মতো যত্ন করছো তখন ব্যথা আর কোথায় লাগে বলো? রূপকথা মুখ ভার করে চোখ নামিয়ে হাত বড় করে বলে উঠল, গভীর ক্ষত হয়েছে এখানে, বড় ডাক্তার দেখাতে হবে, সেই সাথে মেডিসিন নিতে হবে। সারফারাজ রূপকথার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে জবাব দিল,